আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলি। নির্বাচন হয়ে গেল একটা মেরুকরণকৃত অবস্থায় দুইটা জোটের ভিতরে, তো এখন রাজনীতির নতুন হিসাব নিকাশ কি দাঁড়াচ্ছে? এটা খুব জটিল। জটিল এই কারণে আমি বলি আপনাকে যে এই শপথ গ্রহণের পরে থেকেই কিন্তু একটা ঝামেলা শুরু হবে। ঝামেলাগুলোকে আমি অন্তত দুইটা সেক্টর আপনাকে আমি বলি, দুইটা জায়গায় আমি বলি। যখন আপনি শপথ গ্রহণ নিলেন, সংসদ কার্যকর হয়ে গেল, প্রথমেই প্রশ্ন উঠবে সংসদীয় কমিটিগুলি গঠন করার জন্য। এটা ইনিশিয়ালি আসে, প্রথমে আসে। যখন আপনি সংসদীয় কমিটি গঠন করতে যাবেন, তখনই একটা বিকট একটা সমস্যা ক্রিয়েট হবে। সেই সমস্যাটা হলো সংসদীয় কমিটিগুলির সভাপতি কী হবে। জুলাই সনদ যেটা বানানো হয়েছে সেখানে বলা হয়েছে সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে একজন হবে। প্রত্যেকটা সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দলের কোনো একজন মেম্বার হবে। বিএনপি যে ইশতেহার দিয়েছে নির্বাচনে, সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করছে যে সংসদীয় কমিটির সভাপতি পোস্টটা, এই পদটা সংসদে যে যে দলের যত সদস্য সংখ্যা আছে তার আনুপাতিক হারে নির্বাচন করা হবে। তাহলে 30-70 হয়ে যাচ্ছে। 30-70 হয়ে যাচ্ছে, মানে 35% ধরেন, অন্য অন্যগুলি খুচরা সহধরি 35% সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে আসবে। বিরোধী দল থেকে আসবে। আবার কোনটাই 35% মানে কোন কোন মিনিস্ট্রি, এটাও কিন্তু ক্লিয়ার না। ওইটা হয়তো ওনারা ঠিক করবেন। দেখা যাবো যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বানায় দিয়ে মৎস্য ফিশারিজ, হ্যাঁ ফিশারিজে দিয়ে দিল একজন। তো এরকম হতে পারে, কী হবে আমি জানি না। তো এটা কিন্তু একটা বিষয়। আগেটা তো খুব সিম্পল ছিল, এটা নিয়ে একটা বিরোধ হবে। বিরোধটা এরকমভাবে যে জুলাই সনদে সিগনেচার করার পরেই তো ওনারা ওনাদের ইশতেহার ঘোষণা করছেন, পরে করছেন না, তখন তো সিগনেচার করে আসছেন। কিন্তু জুলাই সনদে তো তারা অনেক নোট অফ ডিসেন্টও দিয়েছিলেন। এই ক্ষেত্রে তো নোট অফ ডিসেন্ট দেয় নাই। মূল সনদ যেটা, সেখানে নোট অফ অনেক নোট অফ ডিসেন্ট আছে, কারণ ওইগুলি নিয়ে তো আবার ভোট হয়েছে, গণভোট হয়েছে। ভাই আমি মূল কথাটা বলি, মূল কথাটা হলো কি, সমস্ত প্রবলেমগুলো তৈরি করা হয়েছে এই জুলাই সনদের মধ্যে, এর নামে মিস্টার আলী রিয়াজ এগুলি ক্রিয়েট করছেন। উনি এমন একটা আওলা বাজায় রেখে গেছেন যে এইটা সমাধান করা এই সরকারের, যে সরকার আসবে তার জন্য জান বেরিয়ে যাবে। মানে ভাবখানা এরকম যে ঘর আপনার, সংসার আপনার চালাবেন আপনি, কিন্তু আমি কিছু জিনিস কিনে দিয়ে গেছি, এইগুলি দিয়ে আপনাকে চালাইতে হবে। এখন রান্না করতে যে আপনি দেখতেছেন, আমি এমন একটা সস কিনছি যে সস আপনি জীবনে ব্যবহার করেন নাই। আমি আমার মতো, আমি বিদেশ থেকে আসছি, আমি তো সস টস খাই। আর আমাদের মা বোনেরা তো ওই হলুদ মরিচ মশলা হইলে হয়ে যায়। এখন সে এই সসের একটা বোতল নিয়ে আসছে আপনার কাছে, হলুদ মরিচ নাই, কিসে হলুদ মরিচ নাই, ফিশ সস নিয়ে আসছে। একে বাবা এটাতে আমি কি করুম, আমি তারা একটু বুঝান এই ফিশ সস সে কি করবে। তো এখন এর যে অবস্থা, এবং উনি তখন তো থাকবেনও না। আপনি নিশ্চিত থাকেন মার্চের 1 তারিখে আপনি একটা খুঁজে পাবেন না। আগামীকাল ক্ষমতা হস্তান্তর তো, এরপরে কে কত দ্রুত দেশ থেকে বাইরে যাবে, তারা এখন এই কাজে ব্যস্ত। ব্যাগট্যাগ সব গুছানো হয়ে গেছে। এরা তো আসছিল কয়েকদিন, মানে জাস্ট এই জাতিকে অপমান করার জন্য। জাস্ট এই জাতিকে অপমানটা কিরকম, যে তোমরা কিছু বুঝো না, আমি তোমাকে বুঝাচ্ছি। এই আলী রিয়াজ সাহেব, মনির হায়দার সাহেব, ভাই আলী রিয়াজ মনির হায়দার কি বুঝি, এটা তো আমরা বুঝি। এই লোকগুলো তো আমি চিনি পার্সোনালি। আলী রিয়াজ স্যার তো আমার টিচার, তার আমি ক্লাসে পাইছি। আর মনির হায়দার তো আমার কলিগ ছিল, আমার জুনিয়র কলিগ ছিল। তো এদের ক্যালিবার যে কোন পর্যায়ে, এটা তো আমরা জানি রে ভাই, এটা তো হ্যান্ডেল করে আইছি। এই পুরো জাতিটা জ্ঞান দিয়ে গেল, এই জাতি কিচ্ছু বোঝে না, সব ঘাস বিচালি টিচালি খায়। আমরা আসছি, আপনি এই সমস্যা মিটাবেন কেমন করে? তাহলে আপনি জুলাই সমাধান বাস্তবায়ন করতে পারবেন না। রাজনীতির হিসাব নিকাশ খুব জটিল আকার ধারণ করবে, মহা জটিল, সমাধানই করতে পারবেন না। তাহলে সংসদের ভিতরে এবং বাইরে বলেন, যেদিন তারা এই সংস্কার শুরু করছে, তারও 2.5 বছর আগে বিএনপি তার জোটদের নিয়ে 31 দফা দিচ্ছে একটা। সেই 31 দফার করার আগে ওই 31 দফাকে তারা 3-4 বার চেঞ্জ করছে। কেন করছে বলেন? চেঞ্জ করলো কেন? ওইখানে তো জুনায়েদ সাকিরা ছিলেন, এই যে আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি হাসনাত কাইম ছিলেন, ওনারা ছিলেন। এরা তো ভাই মেধাবী লোক রে ভাই, এই লোকগুলো তো মেধাবী লোক। এরা সবাই, মাহমুদুর রহমান মান্না ছিলেন। মাহমুদুর রহমানকে আলী যে কম বুঝে নাকি?
আলিয়াস তো মাহমুদুর রহমান মান্না যে ডাকসুতে ছিল, সেই ডাকসুর সাহিত্য সম্পাদক ছিল, আর মাহমুদুর রহমান মান্না ছিল ভিপি। এই তো সেই লোক তো ভাই। তো এরা কে দিচ্ছে কম বুঝে, এরা সবাই মিলে একটা বানাইছে, আর উনি ওটা বাদ, আমি এটা করুম। এই মিশন সাকসেসফুল হবে না এই দেশে। সাকসেসফুল না হলেও জটিলতা ক্রিয়েট করে যাচ্ছে কিনা? অবশ্যই ক্রিয়েট সেটা করবে। সংসদের ভিতরের রাজনীতির মেরুকরণ কি দাঁড়াচ্ছে সেটা দেখেন কি বাইরে হবে, আমি বলি, দেখেন কি হবে, যখন বিএনপি বলবে যে এটা বাস্তবায়নযোগ্য নয়, বিএনপি বলবে যে আপনার উচ্চ কক্ষ এইভাবে বাস্তবায়নযোগ্য নয়, আমরা এইভাবে করব, জাস্ট তখন যেন কি হবে, এই জামাতে ইসলামী আর এনসিপি রাস্তায় নামবে যে জুলাই সনদকে উপেক্ষা করতেছে বিএনপি। জুলাই সনদ হলো জুলাইয়ের চেতনা। আরে ভাই, জুলাই সনদ তো জুলাইয়ের চেতনা কিনা, এটা নিয়ে আগে প্রশ্ন সমাধান করেন, আগে এই প্রশ্নের সমাধান করেন। জুলাইয়ের চেতনাটা কি ছিল? জুলাই সনদ বাস্তবায়ন এটা ছিল। জুলাইয়ের কি আসলে কোনো চেতনা ছিল? জুলাইয়ের চেতনা সব আপনি বলছিলেন কাউকে যে আপনি ওই যে জুলাই আন্দোলন সফল হয়, যদি শেখ হাসিনা চলে যায় তাহলে আমরা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যাব, বলছিলেন আপনি? জুলাই ঘোষণা এসেছে তো আপনার অভ্যুত্থান হওয়ার 1 বছর পরে। আমি সেটাই বলছি, তখন কি কেউ বলছিল জুলাই সনদের 84 নম্বর এইটা পার্টটা কি, আমরা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের সঙ্গে যুক্ত হব? এটা কি রে ভাই? বাংলাদেশে কয়জন লোক বুঝে যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপটা কি? এবং এটা যদি বুঝতো তাহলে ইসলামী দলগুলো এতে রাজি হইতো। আমি ইসলামী দলগুলোকে অনুরোধ করব, আপনি একবার যান, যে আপনি ইন্টারনেটে পাবেন যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু সনদের অংশ হইতে পারে। আলী আশরাফ করছে কারণ উনি এটা পছন্দ করেন, উনি এটা পছন্দ করেন। আপনি কি বলবেন এগুলো? মানে উদ্ভট। এই যে হা ভোট যেটা বানাইছে, হা ভোট তো এখানে ভোট বেশি দেখানো হয়েছে ভাই, এটা বলে লাভ নাই, এটা প্রমাণ করার অনেক পদ্ধতি বেশি আছে। দেখানো হলো তাও 91 সালে হ্যাঁ তো 84% পেয়েছিল। ওটা তো ফালতু ছিল। কোনটা? 91 সালে 91 সালে হাতে ভোট পড়ছিল কত? 35% ভোট পড়লেও হাতে পড়েছিল 84%। হোক, আউট অফ 35 84%। 84%। তো এখানে আউট অফ 60 তো ভোটই পড়ে নাই। কি বলেন? 60% ভোট পড়ে নাই তো। কারণ এরা যে ভুলটা করছে সেটা হলো দুপুর 12টার সময় একটা ভুলের হিসাব দিচ্ছে, ভোটের হিসাব দিচ্ছে। দুপুর 12টা এবং দুপুর 2টার হিসাবটা দেওয়াতেই তারা ভুলটা খেয়ে ফেলেছে। কারণ 12টার পরে থেকে যে বাকি ভোট দেখাইতে হয় আর হিসাব দিতে পারবেন না। তখন দেখাতে হবে যে প্রতি 1 মিনিটে একটা করে ভোট পড়ছে, 1.5 মিনিটে। প্রতি 1.5 মিনিটে একটা ভোট পাওয়া সম্ভব না, প্র্যাকটিক্যালি হিউম্যানলি ইম্পসিবল। তাহলে যে রাজনৈতিক সংকটে আমরা পড়েছিলাম সেই রাজনৈতিক সংকট থেকে মুক্তি কি আমাদের মিলছে না সহজে? এটাই মনে করি না, এটাই মনে করি না। রাজনৈতিক সংকট দেখেন, আমি বলি আপনাকে, এখন পর্যন্ত আমি তার বললাম না, আমি খুব একটা ভুল পাচ্ছি না। ওনার জায়গায় থাকলে আমি ওইগুলো হয়তো চিন্তাই করতাম না, এরকম আমার কাছে মনে হয়েছে ওনার মানে কর্মকাণ্ডগুলো। মেধাবী লোক, ভালো করছেন। আমি যেমন দেখেন এই প্রবলেমগুলো কাদের মাধ্যমে ও যদি আসে, কে তুলবে? এই শফিকুর রহমান তুলবে, নাহিদ ইসলাম তুলবে, এরাই তো তুলবে। বেসিক্যালি এরাই তো বিরোধী দল। উনি কিন্তু এদের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করে আসছেন, মানে একটা টকিং টার্ম উনি কিন্তু ওপেন রাখছেন। এটা পজিটিভ দিক। অনেক বড় বড় সমস্যা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। চক্ষু লজ্জা বলে ওদের ব্যাপার আছে, তাই না? আমি আপনার আড়ালে যে আপনার গালাগালি করা সহজ, মুখের উপরে গালাগালি করতে করতে একটু চক্ষু লজ্জা থাকবে যে না, আমার সঙ্গে লিটনের এতদিনের সম্পর্ক, কেমনে গালিটা দেই। হ্যাঁ, তো উনি কিন্তু এই কাজটা করে ফেলেছেন। 2 বাসায় গেছেন, কথা বলছেন। এখন যেগুলোর সঙ্গে ফোন করবেন, আলোচনা করবেন, বলবেন, এবং দেখবেন গুড জেস্টার। কিন্তু প্রত্যেক দলের তো একটা আইডিওলজি, দলীয় রাজনীতি আছে, রাজনৈতিক কৌশল আছে। জামাত ইসলামীর একটা রাজনৈতিক কৌশল আছে। নতুন পার্লামেন্টে তারা বিরোধীদের আসনে বসতে যাচ্ছে, তো তার একটা রাজনৈতিক কৌশল আছে। সেই রাজনৈতিক কৌশলের কাছে তো এই গুড জেস্টার তো আর অতটা ভ্যালু করবে না। না, রাজনীতির জামাতের রাজনীতির কৌশলটা কি হবে আলটিমেটলি, এটা জামাতকেও নির্ধারণ, এটা কিন্তু একা তার দায়িত্ব না, এটা তো জামাতেরও দায়িত্ব, এটা নাহিদ ইসলামের দায়িত্ব। কিন্তু জামাতকেও ঠিক করতে হবে যে আমরা সংসদটাকে কিভাবে জনগণের সামনে উপস্থাপন করতে চাই। জনগণ কিন্তু সিদ্ধান্ত নেবে যে আমরা, ভাই জনগণ প্রাথমিকভাবে আমি মনে করি যে জামাতকে এতগুলি, জামাত এবং তার জোটকে 77টা আসন দিছে, তো জনগণকে দিয়ে দিছে রে ভাই এটা। আর বিএনপিকে 212টা, বিএনপি জোটকে 212টা দিছে। তো জামাতকে বুঝতে হবে ভাই আমি 77টা আসনের মালিক। আমরা যত চিল্লাপাল্লা করি, যত কিছু করি, 77কে তো 212তে নেওয়া যাচ্ছে না, এটা তো অনেক দূর। ওই দিল্লি তো অনেক দূর না। তাহলে আমার কি করতে হবে?
যারা আমাকে 77 দিয়েছে তারা আগামীবার আমাকে 177 দিতে পারে, আবার আগামীবার আমাকে 7টায় নামায় আনতে পারে। সে এটা কারা? সেটা জনগণ। এখন জনগণের কাছে আপনি কি প্রমাণ করবেন যে আমরা ওদের কিছুই মানি না? এটা প্রমাণ করবেন, করলে ওই ফলই পাবেন। আর যদি আপনি প্রমাণ করেন যে আমরা দেশটাকে একটা ভালো জায়গায় নিতে চাই, আমরা দেশ চালানোর ক্ষেত্রে 5 বছর ওদেরকে হেল্প করতে চাই, তাহলে জনগণ বুঝবে যে ওরা তো হেল্প করতে চেয়েছিল, তুমি তো পারো নাই। সরকার সফল হলে, কার্যক্রমে সরকার যদি সফল হয়, এটা বিরোধী দলের জন্য মাইনাস পয়েন্ট না আমাদের রাজনীতিতে? এটা আমরা একদিন এটা মনে করতাম, বাট এটাকে আমি ঘটনাটা এভাবে আমি দেখি না। এখনকার মানুষ কিন্তু, আমি বলি আপনি, এখন মানুষ খুব সচেতন রে ভাই। মানুষ চট করে বোঝা যায়, মানুষ চট করে সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং সিদ্ধান্ত তারা নেয়, মানে 1-2 মানুষ ভুল করতে পারে, 10 জন মানুষ একসঙ্গে ভুল করে না কখনোই, খুব কম। আমরা রাজনীতি নিয়ে কথা বলছিলাম, রাজনীতির হিসাব নিকাশ নিয়ে কথা বলছিলাম। এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল, এবং জাতীয় পার্টি গত 1.5 বছর কোথাও ছিল না। সরকারের কোনো আলোচনায়ও তাকে ডাকেনি, নির্বাচন কমিশনের আলোচনায়ও ডাকেনি, এমনকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন, সমাবেশ, মিছিল সমাবেশ হয়েছে। শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু নির্বাচনে তাদের যে এমন ফলাফল হবে এটা হয়তো তারা চিন্তা করতে পেরেছে, বাট পাবলিকের, জনগণের কাছে এক ধরনের বিষয় মনে হতে পারে যে জাতীয় পার্টি আগের নির্বাচনগুলোতে আপনার অলওয়েজ 3rd পজিশনে থাকতো, এই নির্বাচনে তাদের ভোট 1%-এরও কম হয়েছে এবং আসন পেয়েছে 0। এটা শোনেন, এনে কতগুলো বিষয় আছে। জাতীয় পার্টি নির্বাচন করতে পারছে, কিন্তু জাতীয় পার্টি কোনো প্রচারই করতে পারে না। জাতীয় পার্টি মাঠেই নামতে পারে নাই। জিএম কাদের সাহেব তো নিজেই ভোট দেয় নাই। জিএম কাদের সাহেব নিজেই তো ভোট দিতে পারে নাই। কেন পারে নাই এই কথাটা বলেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, রুমিন ফারহান যেখান থেকে পাস করছে, ওইখানে জাতীয় পার্টি একটা ক্যান্ডিডেট ছিল জিয়াউল হক মৃধা। উনি এখানে এর আগে একাধিকবার এমপি ছিলেন, এবং উনি এই হাসিনার আমলেও উনি ইলেকশন করছেন, কিন্তু উনি কিন্তু তখন জাতীয় পার্টি ক্যান্ডিডেট ছিলেন না, স্বতন্ত্র ইলেকশন করছেন। স্বতন্ত্র ইলেকশন করলে উনি সেকেন্ড হন, কিন্তু এরকম ওনার এলাকায় প্রভাব প্রতিপত্তি। এবার ভোট পাইতে দেখলাম 196টা। কারণটা কি? কারণ হলো এরা মাঠেই নামতে পারে নাই, এদের মাঠেই নামতে দেওয়া হয় নাই, মব টব ইত্যাদি কইরা। তো রংপুরকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ। ওখানে যদি লোক মাঠেই নামতে না পারে, তাকে লোক, ভোটাররা কি চায় ভাই? ভোটারও তো চায় যে আপনি আমার কাছে ভোট চাবেন, তাই না? ওই জিনিস তখন হয় নাই, কোথাও হয় নাই। তাহলে এরকম পরিবেশে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হতো, আওয়ামী লীগের প্রার্থী দিত, তাহলে আওয়ামী লীগও কি এরকম পরিণতি বরণ করতো? যদি মাঠে না নামতে পারতো, এরকম না হলেও খারাপ ফল করতো। মানুষ ভাই প্রার্থীকে চায়, মাঠে চায়, মানুষ দুর্বলকে পছন্দ করে না। আর জাতীয় পার্টিতে এমনি চারিত্রিক সমস্যাও আছে, ওরা তো নিজের পায়ে দাঁড়াতে চায় না। লতানো গাছ আর কয়দিন, আপনি লতানো গাছকে যদি আপনি একা ছেড়ে দেন তো আরও সমস্যায় পড়ে যায়। ও তো লতায় নিজের পায়ে দাঁড়ানোই ভুলে গেছে। তো আগামী দিনের রাজনীতিতে এই জাতীয় পার্টি, আওয়ামী লীগ, যে রাজনৈতিক সমীকরণ বা হিসাব নিকাশের কথা আমরা আলোচনা করছি, সেখানে কি তাদের কোনো ভূমিকায় আসার সুযোগ সৃষ্টি হতে পারে? বা এটা সময় লাগবে ভাই, সময় লাগবে। কেন ভাই? তাদের অপকর্ম তো ছিল রে ভাই, ছিল না? একটা অনেক অপকর্ম ছিল, আর তো এগুলি জবাব দিয়ে অনেকে বলে যে কি একটা তওবা কমিশন করবে না, কি করবে, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, তার ক্ষমা চাবে, ঠিক আছে, এগুলি একটা আনুষ্ঠানিকতা। কিন্তু 17 বছরের যে ক্ষত, এটা কিন্তু দ্রুত মিটবে না, দ্রুত মেলাবে না। বিএনপি অথবা জামাত অথবা এনসিপি তারা কি বললো না বললো, তারা যেগুলি করছে, যে আওয়ামী লীগকে স্থগিত করছে, কর্মকাণ্ড নিষিদ্ধ করছে, এগুলি করছে, এগুলি করে বরং তারা আওয়ামী লীগের ব্যাক করার সম্ভাবনাটাকে বাড়াই দিছে। এগুলি করার উচিত, প্রয়োজন ছিল না। আওয়ামী লীগ ব্যাক করলে কারা হুমকির মুখে পড়বে, কাদের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে আসবে? সেটা এনসিপি জামাত ইসলামী, এনসিপি জামাত ইসলাম নাকি বিএনপি? না, এনসিপি জামাত ইসলাম। তাদের কি সমস্যা হবে? কারণ জামাত ইসলামের যে এই ইলেকশনে উত্থানটা হয়েছে, আওয়ামী লীগ যদি থাকতো তাহলে কি এই রেজাল্ট তারা পেত? শুনেন, আমি যেহেতু আপনারা হাইপোথেটিক্যাল কোশ্চেন করলেন, আমি এটা হাইপোথেটিক্যাল উত্তর দিই। যদি নির্বাচনটা এখন হইতো, এই যে যেভাবে 12 ফেব্রুয়ারিতে হয়েছে, যদি 12 ফেব্রুয়ারিতে ইলেকশনটা হইতো, এবং যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারতো স্বাভাবিকভাবে, মানে প্রকাশ্যে প্রচারণা চালিয়ে করতে পারতো, তাহলে জাতীয় পার্টি যায় নিয়ে
ওই বিএনপির কাছে যে বসে থাকতো যে আমাকে আপনার জোটে নেন, এই জাতীয় পার্টি তো না, জামাত ইসলাম আর এনসিপি, এরা যে দল বেঁধে বইতো যে তারা আমাকে বলতো ভাই আপনার জোটে আমাকে নেন, বলতো। এটাই বাংলাদেশের রিয়েলিটি। একা একা 80 সিট পাওয়া ওই দিল্লি। তাহলে যতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা যায় কার্যক্রম, ততদিন তো পারবে না। তো এটা করতে গেলে তো দেশ চালাতে পারবে না। এটা করতে গেলে তো সমস্যাটা অন্য জায়গায়। আপনি একটা দেশকে সামনের দিকে কখন নিতে পারবেন? ধরেন একটা নৌকা, আপনি ধরেন নৌকাটাকে আপনি সামনে নেবেন, আর নৌকা যাত্রীরা যদি নৌকার মধ্যে মারামারি শুরু করে দেয়, তো এই নৌকা আগাবো? নৌকার যে যারা নাকি বৈঠা পাচ্ছে, দাঁড় যারা পাচ্ছে, দাঁড় পাওয়ার রেখে তারা যদি বৈঠা নিয়ে নিজেরা মারামারি করে, ওই নৌকার পিছনে হাল দিয়ে ধরে আছে, সে যত এক্সপার্টই হোক, ওই নৌকা আগাবো? আপনি কোন নৌকার কথা বলছেন? আওয়ামী লীগের নৌকা? আওয়ামী লীগের নৌকা না, দেশ যখন অগ্রসর হচ্ছে, ধরেন আপনি ট্রেনই ধরেন, বাস, সবাই যদি মারামারি শুরু করে দেয় বাসের মধ্যে, হবে না রে ভাই। কাজেই বিষয়টা হলো যে যারা আছে, যে পলিটিক্যাল পার্টিগুলি আছে, তারা তাদের মতো করে কাজ করবে। তারা যদি আগে মন্দ কাজ করে থাকে, তাদেরকে জনগণই গুরুত্ব দেবে না। জনগণ তাদের দেখবেন তুচ্ছতা ছেলে করছে, অবহেলা করছে, ইগনোর করছে। মানে জনগণকে আসলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। মানে আওয়ামী লীগ যদি এত খারাপ কাজ করে থাকে, আওয়ামী লীগের যদি কোনো বেস না থাকে, তাহলে 54 এর ইলেকশনে যেমন মুসলিম লীগ বিলীন হয়ে গিয়েছিল ভোটের মাধ্যমে, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যেতে পারে, ভোটের মাধ্যমে নিশ্চিত হয়ে যাক না। হয় না কেন? এটা কয়টা এই যে আমি তো চাইছিলাম যে এই ইলেকশনটা যদি 2024 ডিসেম্বরে হইতো, আওয়ামী লীগ মাঠে থাকতো, আওয়ামী লীগ 10 আসন পাইতো 10টা আসন। আমার তো মনে হয় না আওয়ামী লীগে ফিরাইতো। জানেন আপনি, যে লোকগুলি বাইরে গেছে ওদেরকে দেশে আসতেই দিত না আওয়ামী লীগের লোকেরা। এখন যখন ওদেরকে আপনারা মারামারি যখন করতেছেন, নিষিদ্ধ করতেছেন, স্থগিত করতেছেন, তখন তো এই দুর্বলের প্রতি মানুষের একটা সিম্পেথি সবসময় থাকে। মানুষ ভাবে হারে, ওই যে মাছটা ছুটে যায়, যে মাছটা আপনি ধরতে পারলেন না, ওই মাছটা কিন্তু বড় মাছ ছিল। কারণ আওয়ামী লীগ ইলেকশন করতে পারে নাই। এখন লোকে বলতেছে আওয়ামী লীগ থাকলে না জানি কি হইতো। তো এই জিনিসটাই। আর এদিকে হয়েছে কি, গত 1 বছরে, 1.5 বছর তো ধরলাম 6 মাস, আর আরও যদি 1 বছর ধরি আমি, এই ইউনূস সরকার দেশটাকে এত খারাপ চালাইছে যে তার প্রত্যেকটা খারাপ পদক্ষেপ যে আওয়ামী লীগের পক্ষে গেছে। ওরা হলে এটা ভালো করতো, ওরা করতে পারতো। কেউ ফান করে বলতে আগেই ভালো ছিলাম। এই বলে কোনো সুযোগ পাইতো যদি আগে আওয়ামী লীগে থাকে দিত, সুযোগই ছিল না। তো এইগুলো ভুল করছে। তাহলে আগামী দিনের রাজনীতির হাল চাল চিত্র বা হিসাব নিকাশ খুব জটিল মনে হচ্ছে। রাজনীতি সবসময় জটিল, রাজনীতি সবসময় কুৎসিত, এটাও ঠিক। হ্যাঁ, কিন্তু কোশ্চেনটা হলো কি, সেই জটিলটাকে আপনি কতটা দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন। আপনার দক্ষতা, আপনার দেশপ্রেম সেই জটিলতাকে কমাই দেবে। এবং সেই দক্ষতা, আমি কিন্তু আশাবাদী, আমি মনে করি, আমি তারেক রহমানের উপরে এখন পর্যন্ত আশাবাদী যে উনি পারবেন, ওনার দক্ষতা আছে, এবং উনি দীর্ঘদিন এই দেশটা নিয়ে ভাবছেন বলে আমার মনে হয়। মানে উনি ইংল্যান্ডে থাকলেও স্টাডি করেছেন, উনি বলেছেন দেশটা নিয়ে উনি ভাবছেন, দেশটার কি করা যায় না করা যায়, ওনার চিন্তার মধ্যে দেশটা আছে। এবং এটা নিয়ে উনি হয়তো ওনার মধ্যে কিছু সীমাবদ্ধ থাকতে পারে, হয়তো ওনাকে কেউ বিভ্রান্তও করতে পারে, করবে। এটা আপনার আশেপাশে যারা থাকবে, এটা সবসময় তারা বিভ্রান্ত করবে। মানে আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আপনি যেহেতু একবার বললেন সিঙ্গাপুরের কথা, লিকোয়ানের কথা, ভাই এগুলি তো আমাদের এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পল তো আর মানে আবিষ্কার করা দরকার নেই। ওই এক্সাম্পলগুলো দেখেন, নিজের মতো করে প্রয়োগ করেন। আমি ওনার মতো করে প্রয়োগ করতে বলছি না, আপনি আপনার মতো করে প্রয়োগ করেন, বাট ওই এক্সাম্পলগুলো দেখেন। প্রেস ফ্রিডম যদি ফুললি গ্যারান্টেড থাকে, যে প্রেসের মতো চলতে দিবে প্রেস ফ্রিডম, তাহলে সেটা তার সরকারের জন্য ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে? ইতিবাচক হবে, একদম ইতিবাচক হবে। প্রেস ফ্রিডমের সরকার পড়ে জানা, প্রেস ফ্রিডমের সরকার পড়ে জানা, সমালোচনায় সরকারের পতন হয় না। কোন সরকারের পতনই প্রেসের কারণে হয় না। শেখ হাসিনা সরকারের পতন কি প্রেসের কারণে হয়েছে নাকি? শেখ হাসিনা সরকারের সময় তো প্রেস অনেক নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তো নিয়ন্ত্রণ রেখে ওনার লাভ কি হয়েছে? না পতন থামাইতে পারছে, না পতন হয়েছে।
ওনার সময় ওই পেজগুলি যেগুলো ওনার খুবই আজ্ঞাবহ ছিল, তা তো চেষ্টা করছে, কাজ হচ্ছে কোনো? এগুলি ফর নাথিং, এগুলো মনের শান্তি। সেক্ষেত্রে আমাদের ভাবেন ওনার সামনে যে সাহেবগুলি ছিল সারাদিন তেলের ড্রামে বসে থাকতো, হাত কতলাইতো না কিছু। এখনো যে নতুন প্রাইম মিনিস্টারের সামনে এরকম হবে না, হবে না কে বলছে আপনার? হবে, সেটাই বলছি যে হবে না, সেটা হবে, কিন্তু আমার কথা হলো উনি কতটুকু গ্রহণ করবেন সেটা হলো ইম্পর্টেন্ট। উনি কতটুকু গ্রহণ করবেন সেটা দেখে আমরা সিদ্ধান্ত নেব যে উনি কতটুকু ম্যাচিউর হয়েছেন।